আসসালামু আলাইকুম প্রিয় 18তম সহকারী শিক্ষক জীববিজ্ঞান লিখিত পরীক্ষার্থী। আজকে অনেক দিন পর আপনাদের সামনে একটি টপিকস নিয়ে এসেছি। জুন বিপ্লবের পর আজকে আপনাদের সাথে আমার প্রথম ক্লাস। প্রিয় পরীক্ষার্থী, আপনারা অনেকেই আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে স্যার, সহকারী শিক্ষক জীববিজ্ঞানে কাটমার্ক কত হতে পারে। এখানে লিখিত পরীক্ষার কাটমার্ক বিষয়ে আপনারা অনেকেই জানতে চেয়েছেন। আজকে আমি আপনাদের লিখিত পরীক্ষার কাটমার্ক নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের জানাতে চাই যে বিভিন্ন মাধ্যমে জানা গেছে যে আগামী 10-15 দিনের মধ্যে আপনাদের লিখিত পরীক্ষার রেজাল্ট পাবলিশড হবে। তাই আজকে আমরা একটু অ্যানালাইসিস করি যে কত মার্ক পেলে আপনারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে পারেন। প্রিয় পরীক্ষার্থী, সহকারী শিক্ষক জীববিজ্ঞানে দুটি বিষয়ের উপর পরীক্ষা হয়েছে, উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণীবিজ্ঞান। আপনাদের একটি কম্বো পরীক্ষা হয়েছে এবং একটি প্রশ্নের উপরেই আপনারা পরীক্ষা দিয়েছেন, যার বিষয় কোড ছিল 333 অর্থাৎ 333। আপনাদের প্রথমে বলতে চাই যে কাটমার্ক এই বিষয়টা নির্ভর করে কতগুলো বিষয়ের উপর। কি কি বিষয়ের উপর আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমত পদসংখ্যা, দ্বিতীয়ত প্রশ্নের ধরন, তৃতীয়ত হলো কি প্রশ্নের দৈর্ঘ্য। প্রিয় পরীক্ষার্থী, পদের সংখ্যার উপর নির্ভর করে অনেক সময় কাটমার্ক এপাশ ওপাশ হতে পারে। আবার প্রশ্নের ধরন, যেমন সহজ প্রশ্ন হতে পারে, আবার কঠিন প্রশ্ন হতে পারে। কঠিন প্রশ্ন বিভিন্নভাবে হতে পারে, যেমন সিলেবাসের বাইরে প্রশ্ন হতে পারে। যেমন আপনাদের 18তম নিবন্ধন সহকারী শিক্ষক জীববিজ্ঞান পরীক্ষায় সিলেবাসের বাইরে কয়েকটি প্রশ্ন হয়েছিল, যেমন বৃক্ষের গঠন এবং হৃৎপিণ্ডের যে চিহ্নিত চিত্র আর্ট করতে বলা হয়েছিল, যেগুলো আপনাদের সিলেবাসে ছিল না। এছাড়া প্রশ্নের দৈর্ঘ্য, এই যে 18তম নিবন্ধন পরীক্ষায় আপনাদের যে প্রশ্ন ছিল 10টি প্রশ্ন ছিল, এই 10টি প্রশ্ন আসলে 3 ঘন্টা শেষ করার মতো সময় আপনাদের জন্য পর্যাপ্ত ছিল না, অর্থাৎ প্রশ্নের দৈর্ঘ্য ছিল বেশি। এ কারণে এগুলোর উপর ডিপেন্ড করে আপনাদের কাটমার্কটা নির্ধারিত হবে। প্রথমে আমরা আপনাদের প্রশ্নটি একটু অ্যানালিসিস করার চেষ্টা করি। প্রিয় পরীক্ষার্থী, আপনাদের এই প্রশ্নে 10টি মেইন প্রশ্ন ছিল এবং প্রশ্নগুলোতে অনেকগুলো অংশে বিভক্ত ছিল। প্রথমে আমরা 1 নম্বর প্রশ্নটি যদি দেখি যে আদিকোষ প্রকৃত কোষের পার্থক্য লিখুন অর্ধ স্বয়ংক্রিয়শীল পদ্ধতিতে ডিএনএ অণুর প্রতিলিপন, এটি 1 নম্বর অধ্যায় অর্থাৎ সেল ডিভিশন এবং টিস্যু থেকে প্রশ্নটি হয়েছে, ঠিক ছিল, এটি কোনো সমস্যা নেই। দ্বিতীয় যে প্রশ্নটি আপনাদের দেওয়া হয়েছে, এই প্রশ্নটির 4টি অংশ রয়েছে, এটি আপনাদের দ্বিতীয় অধ্যায় থেকে অর্থাৎ ট্যাক্সোনমি থেকে এই প্রশ্নটি হয়েছে। এরপর তৃতীয় যে প্রশ্নটি মার্গুলিসের পঞ্চরাজ্য অর্থাৎ ফাইভ কিংডম শ্রেণীবিন্যাসটি বর্ণনা করতে বলা হয়েছে, এটি মূলত দ্বিতীয় অধ্যায় থেকে এই প্রশ্নটি হয়েছে, অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে আপনাদের কোনো প্রশ্ন হয়নি। এবং খেয়াল করুন, এই প্রশ্নটি একটি প্রশ্নের মানবন্ধন ছিল 10, যেটি আপনাদের সিলেবাসে বলা ছিল না যে একটি প্রশ্নের 10 মার্কের উপর ভিত্তি করে প্রশ্ন তৈরি করা হবে। এটি সিলেবাসের বহির্ভূত সিস্টেমে প্রশ্নটি করা হয়েছে যে একটি প্রশ্নের একটি অংশেই 10 মার্ক বন্টন করা হবে। এছাড়া খেয়াল করুন 4 নম্বর যে প্রশ্নটি, এই প্রশ্নটি 4র্থ অধ্যায় অর্থাৎ ফটোসিনথেসিস এবং রেসপাইরেশন থেকে হয়েছে, এটিও ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু 3য় অধ্যায় অর্থাৎ মাইক্রো অর্গানিজম থেকে আপনাদের কোনো প্রশ্ন হয়নি, এটি আসলে সত্যি কষ্টদায়ক। এরপর খেয়াল করুন 5ম যে প্রশ্নটি, প্রশ্ন নম্বর হলো 5, এটি একটু খেয়াল করি। এই প্রশ্নটি আপনাদের 7ম যে অধ্যায় অর্থাৎ রিপ্রোডাকশন থেকে হয়েছে। হ্যাঁ, এক্ষেত্রে খেয়াল করুন আপনাদের 5ম নাম্বার যে অধ্যায়টি অর্থাৎ নিউট্রিশন অধ্যায়টি থেকে কোনো প্রশ্ন হয়নি, এটিও মোটামুটি কষ্টদায়ক। এরপর আপনাদের 6 নম্বর যে প্রশ্নটি, খেয়াল করুন প্রাণী জগতের বিভিন্ন প্রধান পর্বসমূহের বৈশিষ্ট্য লিখুন, এই প্রশ্নটিও দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ট্যাক্সোনমি থেকে এই প্রশ্নটি করা হয়েছে। তাহলে খেয়াল করুন যে ট্যাক্সোনমি থেকে আপনাদের 3টি প্রশ্ন করা হয়েছে, যার মার্ক হলো কি 30, অথচ 3য় অধ্যায় এবং 5ম অধ্যায় অর্থাৎ মাইক্রো অর্গানিজম এবং নিউট্রিশন থেকে কোনো প্রশ্ন করা হয়নি। এরপর যদি আপনারা 7 নম্বর প্রশ্নটি খেয়াল করুন, এই প্রশ্নটি করা হয়েছে 9ম অধ্যায় অর্থাৎ জেনেটিক্স এবং ইভলিউশন থেকে, ঠিক আছে, সমস্যা নেই। এরপর 8ম যে প্রশ্নটি আপনাদের, এটি খেয়াল করুন বৃক্ষের গঠন ও কাজ,
এই প্রশ্নটি আসলে আপনাদের সিলেবাসে নেই। সিলেবাসে না থাকার পরেও এই প্রশ্নকর্তা এই প্রশ্নটি দিয়েছে, যা সত্যিই কি দুঃখজনক। তবে অনেকেই বৃক্ষের গঠন ও কাজ আপনারা জানেন, যারা জানেন তারা হয়তো অনেক ভালো পরীক্ষা দিয়েছেন, আর যারা প্রিপারেশন নিয়ে যাননি বা বৃক্ষের গঠন সম্বন্ধে অত ভালো ধারণা নেই তারা হয়তো এই প্রশ্নের উত্তরটি ঠিকমতো করতে পারেননি। এই 8 নম্বর যে প্রশ্নটি, এটি সিলেবাসের বাইরের এই 3 মার্কের প্রশ্নটি করা হয়েছে, এবং বাকি যে অংশটি এটি নবম অধ্যায় থেকে করা হয়েছে। তাই আমরা বলতে পারি যে প্রশ্নটি একটু কি ব্যতিক্রমভাবে করা হয়েছে। এরপর নবম যে প্রশ্নটি, এই প্রশ্নটি খেয়াল করুন। কর্টিক স্নায়ু মানুষের হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করুন। এই প্রশ্নটি আপনাদের সিলেবাসে দেওয়া নাই। এই 4 মার্কের এই প্রশ্নটি প্রশ্নকর্তা আপনাদের দিয়েছে, আপনারা অনেকেই এই প্রশ্নটির উত্তর দিতে পারেননি। তবে মোটামুটি যারা পড়াশোনা করেছেন 19 থেকে তারা হয়তো হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্রটি খুব সহজেই দিতে পেরেছেন। এরপর এই প্রশ্নটি মানবদের অন্তঃকোরা গ্রন্থি প্রভাব বিশ্লেষণ করো, অর্থাৎ 9 নম্বর প্রশ্নটি একটি অংশ সিলেবাসের বহির্ভূত অংশ থেকে করা হয়েছে এবং বাকি অংশটি কোঅর্ডিনেশন অ্যান্ড কন্ট্রোল অর্থাৎ অধ্যায় 6 থেকে করা হয়েছে। এরপর 10 নম্বর যে অধ্যায়টি, এই অধ্যায়টি আপনাদের 10 নম্বর যে টপিক অর্থাৎ বায়োটেকনোলজি, টিস্যু কালচার অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই অংশ থেকে করা হয়েছে। প্রিয় পরীক্ষার্থী, এখন যদি আমরা পুরো সিলেবাসটা একটু বিশ্লেষণ করি, এইখানে আমরা কিছু বিষয় আমরা দেখতে পারবো যে প্রশ্নকর্তা মূলত 60টি অধ্যায় থেকে আপনাদের প্রশ্ন করেছে, অর্থাৎ 60টি টপিকস থেকে প্রশ্ন করেছে এবং 3টি টপিকস থেকে কোনো প্রশ্ন করেনি। টপিকস 3টি কী কী? 3 নম্বর টপিকস অর্থাৎ মাইক্রো অর্গানিজম থেকে আপনাদের কোনো প্রশ্ন করেনি। টপিকস 5 অর্থাৎ নিউট্রিশন থেকে আপনাদের কোনো প্রশ্ন করেনি, এবং টপিক 8 অর্থাৎ বায়োডাইভার্সিটি অ্যান্ড ইকোলজি থেকে আপনাদের কোনো প্রশ্ন করেনি, যা সত্যি কষ্টদায়ক এবং দুঃখজনক। প্রশ্নকর্তার অবশ্যই মাথায় নেওয়া উচিত ছিল যে সিলেবাসে যেভাবে বলা হয়েছে যে প্রতিটি অধ্যায় থেকে 10 মার্কের প্রশ্ন করা হবে, সেভাবে প্রশ্ন করেনি। এই জন্য হয়তো আপনারা অনেকেই ভালোভাবে পরীক্ষা দিতে পারেননি, এবং প্রশ্নকর্তা প্রশ্নের যে মান বন্টন, এই মান বন্টনের ক্ষেত্রেও তিনি অনেকই ভুল ভ্রান্তিমূলক কাজ করেছেন। যেমন উনি কোনো প্রশ্নে 10 মার্কের প্রশ্ন একটি প্রশ্নে দিয়েছেন। খেয়াল করুন এখানে এই যে মার্গুলিজের পঞ্চম জগৎ বা 5 কিংডম শ্রেণীবিন্যাস, এটি 10 মার্কের একটি প্রশ্ন, অথচ বলা হয়েছে সিলেবাসে কোনো 10 মার্কের প্রশ্ন থাকবে না। এছাড়া আপনারা খেয়াল করুন আরেকটি প্রশ্ন 10 মার্কে দেওয়া হয়েছে, এই যে প্রাণী জগতের বিভিন্ন প্রধান পর্বসমূহের বৈশিষ্ট্য লিখুন। এখানেও কি একটি প্রশ্ন, অথচ 10 মার্কের প্রশ্ন করা হয়েছে, যদিও এটি সিলেবাসের বহির্ভূত কথাবার্তা। সিলেবাসে বলা হয়েছে যে প্রশ্নর প্যাটার্নটা এরকম থাকবে যে একটি প্রশ্নের 3টি অংশ থাকবে অথবা 2টি অংশ থাকবে, যেমন হতে পারে 2 মার্কে 2, 3, 5 10 মার্ক, অথবা হতে পারে 5, 5 10 মার্ক, অথবা হতে পারে 1, 2, 3, 4 ইকুয়াল টু 10 মার্ক, অথবা হতে পারে 4, 6 ইকুয়াল টু 10 মার্ক। কিন্তু এটি ফলো করা হয়নি। প্রিয় পরীক্ষার্থী, এখন আমরা বিশ্লেষণ করব যে এই যে প্রশ্নের প্যাটার্ন, যে প্রশ্নটি করা হয়েছে, এই প্রশ্নটিতে কাটমার্ক কত হতে পারে, এটি বিশ্লেষণের জন্য আমরা কয়েকটি বিষয় লক্ষ্য করব। এই বিষয়গুলো হলো এই পরীক্ষায় অর্থাৎ 18তম নিবন্ধন লিখিত পরীক্ষা সহকারী শিক্ষক জীববিজ্ঞানে পদসংখ্যা কতগুলো রয়েছে এবং প্রশ্নের ধরন, প্রশ্নটার ধরন কেমন, প্রশ্নটি সহজ না কঠিন হয়েছে। আমরা জানি প্রশ্নটি মোটামুটি কঠিন হয়েছে এবং সিলেবাসের বাইরে প্রশ্ন হয়েছে, এবং প্রশ্নের দৈর্ঘ্যটা কীরকম, এবং আমরা দেখেছি যে প্রশ্নের দৈর্ঘ্য অনেক বেশি ছিল। অনেকেই প্রশ্নের উত্তর জানা সত্ত্বেও আপনারা প্রশ্নের উত্তর করতে পারেননি। প্রিয় পরীক্ষার্থী, 18তম নিবন্ধন লিখিত পরীক্ষায় কাটমার্ক কত হতে পারে, এই বিষয়টি বিশ্লেষণের জন্য আমরা কিছু বিষয় একটু লক্ষ্য করি। আপনারা হয়তো অনেকেই জানেন যে 17তম নিবন্ধন পরীক্ষায় কি হয়েছিল। আসলে আমরা যে 17তম নিবন্ধন লিখিত পরীক্ষায় লিখিত কতজনকে টেকানো হয়েছে, এই বিষয়টি একটু লক্ষ্য করি, তাহলে আমরা খুব সহজেই ধারণা পেতে পারি যে 18তম নিবন্ধন লিখিত পরীক্ষায় কতজন টেকাতে পারে এবং কত মার্ক সর্বনিম্ন কত মার্কে টেকাতে পারে, অর্থাৎ কাটমার্ক কত হতে পারে, এই বিষয়টি আমরা কি সহজেই বুঝতে পারবো।
17তম নিবন্ধন লিখিত পরীক্ষা সহকারী শিক্ষক জীববিজ্ঞানে মোট উত্তীর্ণের সংখ্যা হলো 1885 জন। এর মধ্যে উদ্ভিদ বিজ্ঞানে হলো 950 জন এবং প্রাণীবিদ্যায় হলো 935 জন। টোটাল হলো কত? 1885 জন। এই যে 1885 জন, এর মধ্যে উদ্ভিদ বিজ্ঞানে খেয়াল করুন, এই 950 জনের মধ্যে মেরিট পজিশনে যিনি প্রথম, তার মার্ক ছিল হলো 83। অর্থাৎ 17তম নিবন্ধন পরীক্ষায় লিখিত পরীক্ষায় যিনি সর্বোচ্চ মার্ক পেয়েছেন তার মার্ক হলো 83। এবং জাতীয় যে মেরিট পজিশন অর্থাৎ 1 থেকে 17তম যে টোটাল যে যতজন পাশ করেছে সেখানে তার মেধা ছিল তৃতীয়। এবং মেরিট পজিশনে যিনি শেষ, তাহার মার্ক ছিল 40 এবং জাতীয় মেধায় সবার শেষে এবং সংখ্যায় কত? 62 জন। প্রিয় পরীক্ষার্থী, এই যে 950 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিল উদ্ভিদ বিজ্ঞানে 17তম নিবন্ধন পরীক্ষায় লিখিত পরীক্ষায়, তাদের মধ্যে যিনি সবার শেষে ছিলেন, হ্যাঁ, তার মার্ক ছিল হলো 40, মাত্র 40। এবং মাত্র 40 মার্ক পেয়ে টোটাল 62 জন পরীক্ষার্থী উদ্ভিদ বিজ্ঞানে পাশ করেছিল। তাহার অর্থ হলো 40 মার্ক থেকে লিখিত পরীক্ষায় পাস শুরু, এরপরে 41, 42, 43, 44 এভাবে কি 80 থেকে 85 মার্ক পর্যন্ত আপনারা পেলে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন। এবং প্রাণীবিজ্ঞানে যদি আমরা খেয়াল করি যে প্রাণীবিজ্ঞানে মেরিট পজিশনে যিনি প্রথম হয়েছিল তার মার্ক ছিল 82, উদ্ভিদ বিজ্ঞানে ছিল 83 আর প্রাণীবিজ্ঞানে ছিল কি 82 এবং জাতীয় মেধায় তার মেধাক্রম ছিল পঞ্চম। এবং মেরিট পজিশনে যিনি শেষ, তাহার মার্ক ছিল হলো 40 এবং জাতীয় মেধায় তাহার অবস্থান হলো সবার শেষে এবং সংখ্যায় ছিল 120 জন। অর্থাৎ হলো প্রাণীবিদ্যায় যে 935 জন পরীক্ষার্থী পাশ করেছে, তার মধ্যে প্রথম যিনি হয়েছেন তিনি পেয়েছেন 82 মার্ক এবং যিনি শেষ অবস্থানে ছিলেন তার মার্ক হলো 40 মার্ক এবং এই 40 মার্ক পেয়েছিল প্রাণীবিদ্যায় 120 জন। প্রিয় পরীক্ষার্থী, মাত্র 40 মার্ক পেয়ে 17তম নিবন্ধন লিখিত পরীক্ষায় প্রাণীবিদ্যায় 120 জন পরীক্ষার্থী কি উত্তীর্ণ হয়েছিল এবং যাদের মেধাক্রম ছিল সবার শেষে, অর্থাৎ 1তম থেকে 17তম পর্যন্ত যতগুলো পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে সহকারী শিক্ষক প্রাণীবিজ্ঞানে, এই যে 120 জনের কথা বলা হয়েছে, এই 120 জনের অবস্থান ছিল তাদের সবার শেষে। তাহলে আর একটা বিষয় আমরা খেয়াল করি প্রিয় পরীক্ষার্থী, যে এই যে উদ্ভিদ এবং প্রাণী বিজ্ঞানে টোটাল পাশ করলো কত 17তম নিবন্ধন পরীক্ষায় 1885 জন এবং এই 1885 জনের মধ্যে মাত্র 40 মার্ক পেয়ে পাশ করেছিল 120 জন আর 62 জন, অর্থাৎ কতজন? 182 জন। তাহলে আমরা বলতেই পারি এবার যে 18তম নিবন্ধন পরীক্ষা লিখিত পরীক্ষায় এই 40 পেয়ে 182 জনের বেশি সংখ্যক পরীক্ষার্থী আপনারা পাশ করবেন। আমরা আনুমানিক ধরে নিতে পারি যে মোটামুটি 300 প্লাস, হ্যাঁ, 300 প্লাস পরীক্ষার্থী মাত্র 40 মার্ক পেয়ে, হ্যাঁ, মাত্র 40 মার্ক পেয়ে 40% মার্ক পেয়ে উত্তীর্ণ হবেন। এর কারণ হলো 1 নাম্বার হলো এবারের সিলেবাসটা ছিল নতুন সিলেবাস এবং যে পরীক্ষাটি হয়েছে এই পরীক্ষার প্রশ্নটি অত্যন্ত জটিল ছিল, সিলেবাস মেনটেন করা হয়নি, সিলেবাসের বাইরে প্রশ্ন করা হয়েছে, প্রশ্নটি একটু কঠিন ছিল এবং প্রশ্নগুলোর দৈর্ঘ্য ছিল অনেক বড়। অনেকেই প্রশ্নের উত্তর জানার পরেও প্রশ্ন কি লিখে শেষ করতে পারেননি। তাই মাত্র এবার 40 মার্ক পেয়ে আপনাদের মধ্যে আমরা আশা করতেছি যে 300 জন প্লাস এবার পরীক্ষায় কি করবেন? উত্তীর্ণ হবেন। এবং আমরা আরেকটি বিষয় বিশ্লেষণ করি। তাহলে আমাদের এতক্ষণ পর্যন্ত আমরা বিশ্লেষণ করে বলতে পারছি যে এবার কাট মার্ক হবে অনলি 40 এবং অনলি 40 মার্ক পেয়ে আপনারা 300 জন প্লাস এবার সহকারী শিক্ষক জীববিজ্ঞান প্রায় 300 জন প্লাস সংখ্যক পরীক্ষার্থী এবার পাশ করবেন। এরপর 40-এর উপর যারা পাবেন 41, 42, 43 এভাবে 50, 60, 70, 80 এভাবে আপনারা অনেক পরীক্ষার্থী উত্তীর্ণ হবেন। এবং এবার মোটামুটি আমরা ধারণা করতেছি 3000 প্লাস, হ্যাঁ, 3000 প্লাস পরীক্ষার্থী এবার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন সহকারী শিক্ষক জীববিজ্ঞানে, অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান মিলে 3000 প্লাস জন পরীক্ষার্থী এবার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন। কারণ গতবার ছিল 1885 জন, হ্যাঁ, তাহলে এবার 3000 জন যে হবে
এটা আমরা মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি, কারণ এবার পদসংখ্যা অনেক বেশি। কেন পদসংখ্যা বেশি আমরা একটু খেয়াল করি যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে মোট পদসংখ্যা ছিল 96,736 জন, নিয়োগ পেয়েছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পেয়েছে 19,586 জন। তাহলে এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাই 77,150 জন। বর্তমান তাহলে ফাঁকা পোস্ট রয়েছে 77,000 কত প্রিয় পরীক্ষাতে 77,150 জন, এবং আশা করা যায় যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে বিভিন্ন স্কুলগুলো আবার নতুন করে মোটামুটি 30,000 পোস্ট মোটামুটি বিভিন্ন স্কুল এবং কলেজে ফাঁকা হবে, এবং টোটাল ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে টোটাল সর্বমোট ফাঁকা পোস্ট থাকবে 1 লক্ষ প্লাস। এবং এই 1 লক্ষ প্লাস পোস্টের মধ্যে আমরা আশা রাখতেছি যে সহকারী শিক্ষক জীববিজ্ঞান স্কুল পর্যায়ে অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণীবিজ্ঞান মিলে এবার 3,000 প্লাস পোস্ট ফাঁকা থাকবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য, 3,000 প্লাস। এবং এই 3,000 প্লাস পোস্ট পূরণের জন্য এবার সর্বনিম্ন মার্ক কাটমার্ক হবে 40 এবং সর্বোচ্চ 80 পর্যন্ত যাবে বলে আমার ধারণা। প্রিয় পরীক্ষার্থী, আপনাদের কতটুকু বোঝাতে পেরেছি আমি জানি না, তবে অবশ্যই আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন, এবং আমার বোঝাতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং সামনে আমি নিয়মিত আপনাদের জন্য ক্লাস নিয়ে আসতেছি, এবং আপনারা যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন আপনাদের জন্য ভাইবার বিষয়ে আমি কিছু ক্লাস নিব এবং ভাইবার কিছু ডেমো ক্লাস নিব। আপনারা কি ভাইবার ডেমো ক্লাস চান? যদি চেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আজকে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি সহকারী শিক্ষক জীববিজ্ঞানের ডেমো ক্লাস অর্থাৎ ডেমো ভাইবার ক্লাস আমি আপলোড করব আমার চ্যানেলে। ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই, টাটা।